কল দিবি না আর। কি করলাম আমি? বলেছি দিবি না, ব্যাস। অপরাধটা কি? ঘ্যান ঘ্যান ভালো লাগে না। আজ থেকে কোনো মেসেজ না, কোনো ফোন না। আমাকে কি অপরাধের শাস্তি দেওয়া হলো? ভালো লাগে না, ব্যাস। ভালো লাগে না ব্যাস? আমি এতই খারাপ হয়ে গেলাম? তুই একটু না, বহুত খারাপ। ভালো লাগে না তোরে আর ফোন দিবি না, ব্যাস। মনে পড়ে যায় সেই দিন রাতের কথাগুলো। আমাদের শেষ মেসেজ ছিল, কি জানি কি অপরাধের শাস্তি দিয়ে গেল। আমাদের ওঠা বসা চলাফেরা কথাবার্তা সবই ভুলে গেছে হয়তো। রাগটা ওর বরাবরই বেশি। ও রাগলে ওর মাথা ঠিক থাকে না, তাই আমিও বেশি কিছুই বলি না। আইডি অফ, ব্লক করে রাখা, কথা না বলা, এগুলো ওর নিত্যদিনের অভ্যাস। আর আমার কাছে পানি ভাত। ওর সাথে পরিচয় কলেজ থেকে আসার পথে। ধাক্কা লেগে হাত থেকে ব্যাগ পড়ে যায়। তারপর আরেকদিন কলেজে দেখা হয়। জানতে পারি সেই কলেজেই পড়ে। সময় যেতে থাকে, চেনা জানা হতে থাকে। তারপর ভালো লাগা, আর ভালো লাগা থেকে ভালোবাসার শুভ্র অধ্যায় এর সূচনা। অনেক ভালোবাসতো আমায় সে। ওর কথা বলা, ওর ভয়েস, সব কিছুই মানানসই ছিল। সবই চলছিল ঠিকঠাক। উদ্ভব ঘটে নতুন আরেকজনের, যা আমার অগোচরে। আমি হয়তোবা কিছুই জানতাম না। তখন সে তার ভালোবাসা অন্যদিকে বিলি করতে থাকে। পরে জানতে পারি মেয়েটা আমার থেকে 2 বছরের জুনিয়র। একদিন আড়াল থেকেও দেখেছি কলেজের পূর্ব দিকে থাকা কড়ই গাছের নিচে দুজনে বসে গল্প করছে। ও জানতো সেই দিন আমি আসবো না, তাই সুযোগটা কাজে লাগিয়ে নেয়। আশ্চর্যের কথা ছিল, মেয়েটা আমার বিষয়ে জানতো, তবুও সে ইনভলভ হয়। বড় অবাক লাগে এটা ভেবে যে মেয়েরাও মেয়েদের সর্বনাশ করতেই পারে। আমি বরাবরই চুপচাপ ছিলাম, কিছুই বলতে পারি নাই, না ওকে না ওই মেয়েটাকে। মেয়ের কি দোষ কি যদি সে নিজেই যায়? তাই চুপচাপ থাকতাম, একা একা কাঁদতাম, কষ্ট হতো প্রচুর, তবুও চুপচাপ থাকতাম। আমাদের কথা বলা আস্তে আস্তে কমে যায়। কলেজে দেখলেও হাই হ্যালো করতো, এর বেশি না। আমরা যে একটা সম্পর্কে আছি সেটা ভুলেই যায়। ভালোবাসার শেষটা এরকম হবে জানলে ভালোবাসতে যেতাম না। জীবন থেকে অনেক কিছুই পেয়েছি, তবে বেশিরভাগটাই ছিল ধোঁকা, ছলনা আর প্রতারণা। কিন্তু নিজে না কখনো কাউকে ধোঁকা দিয়েছি, না ছলনা করেছি, না প্রতারণা করেছি। ভালোবাসার আচ্ছাদনে আবৃত থেকে ভালোবেসে যেতেই শিখেছি। আমার মনে তার জন্য ক্ষোভ নেই, আছে শুধু ভালোবাসা আর সম্মান। স্যাক্রিফাইস জিনিসটা হয়তো আমার জন্যই, তাই স্যাক্রিফাইস করেই যাচ্ছি, এমনকি আজও করতে হচ্ছে। একদিন অনেক রাগ উঠে যায়, ঝগড়া হয় প্রচুর। মুখ ফসকে ওই মেয়ের কথাও বলে ফেলি। আর তারপর থেকেই আমাদের ঝগড়া বিবাদ। এমনও দিন গেছে গালি দিয়েছিল আমায়, তবু আমি চুপচাপ। সেই দিনের মেসেজের পর আর কথা হয়নি। স্বইচ্ছায় নিজের জায়গা ছেড়ে দিয়ে চলে আসি। ও চেয়েছিল স্যাক্রিফাইস করি, হ্যাঁ করেছি স্যাক্রিফাইস, অনেকটাই করেছি স্যাক্রিফাইস জিনিসটা আমার সাথে অতপ্রতভাবে জড়িয়ে গেছে। দূরে এসে তুলতুলকে নিয়ে বেশ ভালোই আছি। তুলতুল তুলতুল আমার সন্তান। অবশ্য আমার বললে ভুল হবে, আমাদের সন্তান বলা উচিত। আমাদের দুজনের একটু বেশি ভালোবাসার ফসল তুলতুল। ভালোবাসার মাঝে এতই ডুবে গিয়েছিলাম যে ঠিক ভুল জ্ঞান হারিয়ে ফেলি। বুঝতেই পারিনি তুলতুল এসে যাবে। তুলতুলকে 2 মাসের পেটে নিয়েই চলে আসি। ইনফ্যাক্ট ও যখন মেসেজ দেয় তখন আমার হাতে প্রেগনেন্সির রিপোর্ট। ভেবেছিলাম নষ্ট করে দিব, কিন্তু পরে ভাবলাম ওর তো কোনো দোষ নেই। কিছু অনাকাঙ্ক্ষিত মুহূর্তের জন্য ওর জন্ম।
ও তো ফুলের মতো পবিত্র। একটা ছোট্ট মাংসের দলা আমার মাঝে ধারণ হয়েছে, যা আজকের তুলতুল। তাই চেয়েও সেই দিন নষ্ট করতে পারিনি। এখন তুলতুলের বয়স 6 মাস। জানি না সে কেমন আছে, কি করছে। রেবেকাকে নিয়ে আছে হয়তো। রেবেকা সেই নারী যাকে দোষ দিব না, ভুল বুঝবো, আমি নিজেই বুঝি না। বিনা বিয়েতে প্রেগনেন্ট হয়ে যাওয়া এই সমাজে অত্যন্ত অশালীন। অনেকের কাছে তুলতুল পাপের ফসল, কিন্তু আমার কাছে আমার সন্তান পবিত্র। তাই চলে এসেছি অনেক দূরে, যেখানে আমি আর তুলতুল। সারভাইভ করতে অনেক কষ্ট হয়েছিল, তবুও ধৈর্য ধরেছিলাম। তারপর তুলতুল আসে, আর এখন তুলতুলকে ঘিরেই বসবাস আমার। ও হয়তো এখন আর খুঁজে না আমায়। আমার নামের পাশে সবুজ বাতিটা আর হয়তো ওকে প্যারা দেয় না। আমার আইডিটা হয়তো এখনও ওর ব্লক লিস্টে, কিন্তু আফসোস, আইডিটাও এখন আর নেই। ডায়েরির কিছু পাতা ফাঁকা। আজ তুলতুলের স্কুলের প্রথম দিন। মেয়ে তার বাপের মতোই হয়েছে, একরোখা স্বভাবের, যা বলে তাই করে। মাশাল্লাহ, বাপের মতোই সুন্দর হয়েছে। দেখতে দেখতে 5টা বছর পার করে দিলাম। তুলতুলকে বুকে নিয়ে স্কুলেও ভর্তি করিয়ে দিয়েছি। মাম্মাম ছাড়া কিছুই বুঝে না, তবে হুটহাট করে তার বাবাইকেও লাগে, তাই প্রশ্ন করে, মাম্মাম আমার বাবাই কই? আবার প্রশ্নগুলো এমনও হয়, মাম্মাম সবার বাবাই আছে, আমার বাবাই কই? তখন আমার উত্তরগুলো হয়, মাম্মাম পাখি তোমার বাবাই তো বিদেশে, যখন আসবে তখন দেখবে। বাবাইয়ের নাম করে মিথ্যে মিথ্যে ড্রেস কিনে দেওয়া, খেলনা কিনে দেওয়া আমার 2 দিন পর পর এর কাজ। তুলতুলও খুশি থাকে, আর ওর প্রশ্নগুলোও দমে থাকে। তবে তুলতুলকে দেখলে ওর কথা যে বড্ড মনে পড়ে। অবিকল ওর মতোই হয়েছে, গালগুলো ফুলা ফুলা, জোড়া ভ্রু, চিকন ঠোঁট, বাঁকা হাসি, সব কিছুই তার বাবাইয়ের। এর জন্যই তার বাবাইয়ের প্রতি টানটা যে বেশি। সময়ের অন্তরালে লুকিয়ে থাকা বুক ফাটা কান্না কেউ হয়তো দেখে না, অথবা দেখলেও বোঝে না। ভালোবাসা যার যার কাছে যার যার মতো। কিছু জিনিসের হয়তো মেলবন্ধন হয় না, আবার সব সম্পর্কে যে মেলবন্ধন ঘটে তা ভেবে নেওয়াটাও বোকামি। জীবন আবার খেলা করছে আমায় নিয়ে, এটা কি করে সম্ভব? আমি গত 2 বছর যাবৎ যেই অফিসে জব করি তার মালিক সে। কেন যে মালিকের নামটা 2 বছর আগে জিজ্ঞাসা করলাম না, এখন আফসোস হচ্ছে, বড্ড আফসোস। হুট করে জব ছাড়া যাবে না, বহুত কষ্ট করে আজ এই পজিশনে এসেছি। এই জবে 2 বছর হয়ে গেছে, ছাড়া এত সহজ না, কিন্তু তার সামনেও তো থাকতে পারবো না। আজ প্রায় 5 বছর পর বুকের গহীনে থাকা কষ্টের আগুনগুলো দাবানলের মতো দাউ দাউ করে জ্বলছে। এর কষ্ট যে অনেক, না পারা যায় কাউকে বলতে, না পারা যায় কাউকে দেখাতে, আর না পারা যায় কাউকে বোঝাতে। জীবন আর কত খেলবে আমায় নিয়ে, কত? এই জীবনে হয়তো আর সুখ মিলবে না। প্রথমে দেখে অনেকটাই অবাক হয়ে গিয়েছিলাম, মানুষটা অনেক বদলে গেছে। হয়তো সেও এখন বাবা হয়েছে। রেবেকাই কি তার বউ? হতেও পারে, আর হলেও ক্ষতি নেই। আমি বরাবরই ছিলাম তার চোখের বিষ। তার কাছে তামান দুনিয়ার সবাই ভালো, কেবল আমিই বাদে। তাই আর কারোর কাছে ভালো হওয়ার প্রত্যাশা রাখি না। প্রথম দিনের দেখায় নিজ কেবিনে কিছু প্রশ্ন করলো আমায়। প্রশ্নগুলো এমন ছিল, কেমন আছো? বিয়ে করেছো নিশ্চয়? না বলেই চলে এলে। অনলাইনও হলে না কেনার? এত বদলে গেলে কিভাবে? নিজের যত্ন নেও না এখন আর? ছেলে মেয়ে আছে? বর কি করে? সব প্রশ্নের উত্তর আমিও দিয়েছি, আর তা একদম সুশীলভাবে। উত্তরটা ছিল, স্যার এই ফাইলগুলোতে আপনার সাইন লাগবে। আপনি সাইন করে দিলে
আমি সুপারভাইজারের কাছে জমা দিব, তাই দয়া করে সাইন করে দিলে খুশি হব। অনেক অবাক হয়ে তাকিয়েছিল আমার দিকে। আমি তখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। সাইন নেওয়ার পরে চলে এসেছি, কিন্তু এইভাবে আর কতদিন? এখন প্রশ্ন, কাল হয়তো জোর করবে, তখন কি করব ভাবছি। ডায়েরির কিছু পাতা ফাঁকা। আজ তুলতুলের স্কুল বন্ধ থাকায় অফিসে সাথে করেই নিয়ে যেতাম না যদি সে থাকতো, কিন্তু শুনেছিলাম সে অফিসে আসবে না। আফসোস। তুলতুলায় আমি অফিস 1 ঘন্টার পর সেও অফিসে চলে আসে। তুলতুলকে দেখে অনেকক্ষণ চেয়েছিল, হয়তো নিজের কিছু সত্তা খুঁজে পেয়েছিল মেয়ের মাঝে। আর তুলতুলও মোটামুটি অফিসের সবার সাথে ফ্রি, তাই সে সবার ডেস্কে ডেস্কে গিয়ে সবার সাথে মজা করে। সবাইও তুলতুলকে বেশ ভালোবাসে। তুলতুলের আমাকে মাম্মাম বলে ডাকতে সে অনেকটাই অবাক। ওই দিন তো সবার অগোচরে আমার দিকে কিছু অভিযোগের তীর ছুঁড়ে দেয় সে। আমার কাছ থেকে পালিয়ে সাথে সাথে বিয়েও করে নিয়েছো। এতদিন ভাবতাম আমিই হয়তো খারাপ, লম্পট, বাজে। এখন দেখছি তুমিও কম যাওনি। এখানে এসে নিজের মতো করে বিয়ে করে স্বামী সন্তান নিয়ে ভালোই আছো। তা তোমার স্বামী কি করে? সে থাকতে জব করে খাও কেন? সে আয় রোজগার কি করে না, নাকি ফেলে রেখে চলে গেছে? ও হাসি। নিশ্চুপ ছিলাম, ওই যে বরাবরই আমি চুপচাপ। হালকা হাসি দিয়ে চলে এলাম তার কাছ থেকে। কিছু বলতে ইচ্ছে করছে না, না বলা কথাগুলো ডায়েরিতেই থাক। তুমি আমায় কখনোই বুঝোনি মিস্টার তুর্য আহমেদ, কখনোই বোঝোনি। আর আমি তোমাকে কখনো বোঝার জন্য ঠেকা দিয়েও যে রাখিনি। তুমি তোমার মতো করেই থাকো, আর আমি আমার মতোই থাকি। 5 বছর আগে যেমন সব কিছু তোমাকে দিয়ে চলে এলাম, তখন যেমন শক্ত থেকেছি, আজও পারবো শক্ত থাকতে। এখন আমাকে আরও শক্ত হতে হবে, কারণ এখন আমার তুলতুলের জন্য হলেও আমায় যে শক্ত হতেই হবে। ডায়েরির কিছু পাতা ফাঁকা, এবার অনেকগুলো পাতাই ফাঁকা। ডায়েরির শেষ পাতায় একটা নাম লেখা আছে, দুর্য। পুরো ডায়েরি পড়া শেষ করে দুর্য। চোখের পানিগুলো সমানে বয়ে যাচ্ছে নিচের চোখ থেকে। তুলতুল তার সন্তান, এতদিন পর সে জানতে পেরেছে। আর সে না জেনে না বুঝে তুলতুলের মাকে যা নয় তাই বলে কথা শুনিয়েছে। অবশ্য তুর্য আর যাই পারুক না কেন, নিজের অন্যায়গুলোকে আড়ালে রেখে অন্যকে কথা শোনাতে ভালোই পারে। কথার মারপেচ এই মানুষকে ফাঁসাতে তুর্য ভালোই পারে। তাই সে বরাবরের মতো এবারও তাকে ভুল বুঝে অনেক কথা শুনিয়ে দেয়। বরাবরের মতো এই নারী সব সময় চুপচাপ, যার কাছে না আছে কোনো অভিযোগ, না আছে কোনো অনুরোধ, আর না আছে কোনো কিছু পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। নিজের কাছে আজ অনেক অপরাধী হয়ে গেছে তুর্য। পাপের খরা হয়তো এইবার ঘুষবে তার। তাড়াহুড়োয় তুলতুলের মা চলে যাওয়াতে ব্যাগ পড়ে যায়, আর ব্যাগ পড়ে যাওয়ার কারণে ব্যাগের ভেতর থেকে তার ডায়েরিটা পড়ে যায়, এবং সেই ডায়েরি তুর্যের হাতে পড়ে। সম্পর্কের চক্রে আবারও বাধা পড়া দুইটা ভাঙা সম্পর্ক মিলনের তাগিদে এদিক ওদিক ঘোরাঘুরিতে ব্যস্ত। পরদিন তুলতুলকে নিয়ে তার অফিসে যায়। তুলতুলকে সাইডে রেখে কাজে ব্যস্ত হয়ে যায় সে। এমন সময় ম্যানেজারের ডাক। নীলুপমা, জি। স্যার কেবিনে ডাকছেন আপনাকে। আচ্ছা, আসছি। আবার কেন ডাকছে? আবার কোনো অভিযোগের তীর কি ছোঁড়া হবে আমার দিকে? কে জানে। স্যার, আসবো? হুম। জি স্যার, বলেন। অনেক কিছু লুকিয়ে গেছো নীলু। স্যার, এটা অফিস। এখানে আপনি আমার বস, আর আমি আপনার এমপ্লয়ি। আমাদের মাঝে এর থেকে বেশি আর কিছুই নেই। নীলু, তুলতুল আমার সন্তান। না, তুলতুল আমার সন্তান, আর কারোর না। মিথ্যা বলতেও শিখে গেছো? যার রগে রগে মিথ্যার বসবাস, সে আবার অন্যের মিথ্যে যাচাই করতে পারে? নীলু, তোমার একটা জিনিস আমার কাছে আছে। আমার জানা মতে আমি সব নিয়ে এসেছি। এটা কাল ফেলে রেখে চলে গেছিলে। ডায়েরিটা ওর হাতে। বুকটায় একটা কামড় দিয়ে ওঠে। এত বড় ভুল কিভাবে হয়ে গেল আমার দ্বারা? এত কেয়ারলেস কিভাবে হলাম আমি? ও কি ডায়েরিটা পড়েছে?
হয়তো পড়েছে, না হয় তুলতুলকে নিজের সন্তান বলতো না। নীলু, নীলু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাও এটা। ধন্যবাদ, আসছি। নীলু দাঁড়াও, জি বলুন। আমি আমার সন্তানকে কি কাছে পাবো না? আসছি। কোনো রকম পালিয়ে গেলাম, এই প্রশ্নের উত্তর জানা নেই আমার, তাই দিতেও পারিনি। তুলতুলকে দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। কি হলো ওর আবার? মামা, জি, কি হয়েছে? মন খারাপ কেন? মামা, মামা, আমি আইসক্রিম খাবো। লাঞ্চ আওয়ার হোক, তারপর খেও, কেমন? এখন গেলে কি হবে মামা? তুলতুল, মুখে মুখে তর্ক না। এমন করলে কিন্তু আমি তোমাকে নেক্সট টাইম নূর আন্টির কাছে রেখে আসবো। মনে যেন থাকে। চুপচাপ বসে থাকো আর মাম্মামকে কাজ করতে দাও। দূর থেকে দাঁড়িয়ে সবটাই দেখে নেয় দুর্য। তার সন্তান, তার ওরসজাত সন্তান তুলতুল, যার দিকে দুদণ্ড তাকালেই মন ভরে যায়। মনে মনে দোয়া করছে একবার যাতে তুলতুল বাহিরের দিকে তাকায়, কারণ নীলুর কেবিনের চারিপাশের পুরোটাই কাচের। এই মুহূর্তে সে নীলুর সামনে যেতে চাচ্ছে না, তাই এখানে দাঁড়িয়ে অপেক্ষায় আছে একবার যদি মেয়েটা এদিকে তাকায়। আল্লাহ পাকও হয়তো চায় বাপ মেয়ের মনের মিলন হোক, রক্তের টান বলেও তো কিছু থাকে। আচমকাই তুলতুল বাহিরের দিকে তাকায়, আর তুলতুলের তাকানো দেখে তুর্য স্বস্তির নিঃশ্বাস ফেলে দিয়ে চোখের পানি ছেড়ে দেয়। তারপর ইশারায় ডাকে তুলতুলকে। তুলতুল তো পাকা বুড়ি, মায়ের দিকে চেয়ে থেকে তারপর আস্তে করে কেবিন থেকে বেরিয়ে যায় আর দৌড়ে তুর্যের কাছে চলে আসে। কেন ডাকে আঙ্কেল? মেয়ের মুখের কথাগুলো যেন প্রাণ কাড়ে। পিঙ্ক কালারের ফ্রক পরা, দুদিকে দুইটা ঝুড়ি করা, চুলগুলো মাশাল্লাহ মায়ের মতো সিল্কি। এক কথায় পরি লাগে তার মেয়েকে। কোলে তুলে মেয়েকে নিয়ে ক্যান্টিনে যায় দুর্য। সেখানে মেয়েকে পাশে বসিয়ে রেখে আইসক্রিম খাওয়াচ্ছে সে। এক নাগাড়ে মেয়ের দিকে তাকিয়ে আছে। এত সুন্দর পরি যে কিনা আমার অংশ, যে কিনা আমার কলিজা, আর আমি সেই অংশকে চিনিনি। আমি কেমন বাবা? তুমি আমাকে আইসক্রিম কেন দিলে? তুমি খেতে চাইলে। মামা বকবে তো। বকবে না, যদি বকে? আমি সামলে নেব। তোমার বাসায় কে কে আছে? আমি আর মাম্মাম। তোমার বাবা? বাবাই বিদেশে থাকে, তবে আমার জন্য গিফট পাঠায়। ডায়েরির সাথে মেয়ের কথাও মিলে গেল। ক্যান্টিনে বাহিরের থেকে সব খেয়াল করে নিল। সে যতই দূরে রাখতে চাইবে তুর্য ততই তার মেয়ের কাছে আসবে। বাবার থেকে তার সন্তানকে কি করে আলাদা রাখবে সে, আর সন্তানের থেকে তার বাবাকে কি করে আলাদা রাখবে সে? এতটা পাশান্ত নিল না। এবারও না হয় তুর্যকে জিতিয়ে দেবে নিল। দুদিন পর পার্কে তুলতুলকে নিয়ে বসে আছে নীল। তুর্যকেও আসতে বলেছে সে। আজ কিছু কথা ফাইনালভাবে বলে দেবে নীল। নিজেকে সেভাবেই তৈরি করে এসেছে নীল। যথাসময়ে তুর্যও হাজির। দূর থেকে তুর্যের হাঁটা ফলো করছে নীল। আগের মতোই হাঁটে তুর্য। 5 বছর আগের প্রাণবন্ত ছেলেটি আজ অনেক বদলে গেছে। ধোঁকাবাজের তালিকায়ও ফেলা যায় না, আবার আগলে রাখার তালিকাতেও রাখা যায় না। তুর্য এমন একজন যে ধরাছোঁয়ার বাহিনী। মেয়ের বাবা সে আজ, বিয়েটা আজও করেনি সে, কারণ জিজ্ঞাসা করা হয়নি নীলর। তুর্য সামনে এসে বসে। তুলতুল তখন বল দিয়ে খেলছে আর নীলু তার কাজ শুরু করে। মাম্মাম। জি, এখানে আসো মা। দি মাম্মাম। তুমি তোমার বাবাইকে দেখতে চেয়েছিলে না? উনি তোমার বাবাই। আমার বাবাই? হ্যাঁ মা, তোমার বাবাই। বাচ্চা মেয়েটার কিছু বোঝার নেই। বাবাইকে দেখে জড়িয়ে নেয় তার বাবাইকে। আর তুর্য মেয়েকে জড়িয়ে নিয়ে চোখের পানি ছেড়ে দেয়। নীলুও বেশ খুশি। ফিরিয়ে দেয় বাবাকে তার সন্তান, আর সন্তানকে ফিরিয়ে দেয় তার বাবাইকে। আজ নীলু অনেকটাই দায় থেকে মুক্ত হয়। মাম্মা। বাবাইকে তো পেয়েছো, এখন মাম্মাম কয়টা কথা বলবে শুনবা? বাবাই তো এতদিন ছিল না, এখন এসেছে। তুমি বাবাইয়ের সাথে থাকবে? তোমার সাথেও থাকবো, বাবাইয়ের সাথেও থাকবো। আমার কাছে তো এতদিন ছিলে, এখন না হয় বাবাইয়ের সাথে থাকো। আমার বাবাই চাই, আমার মাম্মামও চাই। তুর্য অবাক নয়নে নীলুর দিকে তাকিয়ে আছে। নীলু কি মানুষ নাকি অন্য কিছু? আজকেও তুর্যকে জিতিয়ে দিতে নিজের কলিজাটাকে তুর্যের হাতে তুলে দিতে এসেছে। নীলুর চোখের পানিগুলো চিকচিক করছে, মনে হচ্ছে এখনই পড়ে যাবে।
অন্যদিকে নীলু তুলতুলকে বোঝাতে ব্যস্ত। তুর্য তুলতুলকে সাইডে রেখে নীলুর দিকে তাকিয়ে বসে। নীলু, আমরা কি পারি না আবার এগোতে? সময়টা যে পার হয়ে গেছে তুর্য সাহেব, বদলাইনি কিছুই। অনেক কিছুই বদলে গেছে। আমি আগের মতোই আছি। রেবেকা চলে গেল কেন? বেইমানি করে গেছে, যেমনটা আমি করেছিলাম তোমার সাথে। অথচ এই বেইমানের জন্যই আমাকে সরিয়ে দিয়েছেন। মাফ করা যায় না? কোনো অভিযোগ তো করিনি। ক্ষমা করে দিও। মনে পড়ে লাস্ট মেসেজগুলো আর তার কয়েকদিন আগে দেওয়া গালিগুলো। ভুল করেছিলাম আমি। তুই থার্ড ক্লাস, লো ক্লাস, আরও অনেক কিছুই আমি। আমার সাথে যাবে না কখনোই আপনার। তুলতুলকে আমার চাই, সাথে তোমাকেও। তুলতুল আপনার, আপনার রক্ত তার শরীরে। আমি সরে যাব, তুলতুল বুঝে যাবে আস্তে আস্তে সব। এত পাষাণ হলে কিভাবে? মনটাই যে মরে গেছে। যাই হোক, কাল তুলতুলকে নিয়ে আসবেন, আমি সব রেডি করেই রাখবো। তুলতুল থাকবে না? থাকবে, আমি মাঝে মাঝে দেখা করতে যাব। নীলু, সব কিছু ভুলে গিয়ে এক হওয়া যায় না? দুজনের রাস্তা যে 5 বছর আগেই দুই দিকে বেঁকে গেছে, আর তো জোড়া লাগবে না। কাঁচ ভেঙে গেলে জোড়া লাগে, কিন্তু দাগ যে থেকেই যায়। এভাবেই কি সারা জীবন কাটাবো আমরা? আপনি এগিয়ে যান, তবে তুলতুলকে দেখে রাখবেন। আর তুমি? আমি কখনোই আপনার মনেই ছিলাম না। যাই হোক, আসছি। মাম্মাম, বাবাইকে বাই দাও, কাল বাবাই আসবে নিতে। বাই বাই বাবাই। নীলু, দাঁড়াও। হুম। চলে যাবে একা ফেলে? আমার ডায়েরির শেষ পাতায় একটাই নাম সারা জীবন থেকে যাবে, আর তা হচ্ছে তুর্য। ওখানে রেখে দিবে আমায়? ডায়েরিটা অন্তত বেইমানি করবে না। আমার ডায়েরির শেষ পাতায় আপনি ছিলেন, আপনি আছেন, আপনিই থাকবেন। আমি তুর্য নই, আমি নীলু, যে শুধু স্যাক্রিফাইসের জন্যই জন্মেছিল। আজও স্যাক্রিফাইস করে যাচ্ছি। আসছি। সব কিছুর মাঝে তুলতুলের ভবিষ্যৎ অন্ধকারে ছেয়ে যাচ্ছে। তার বাবা মা দুজনকেই প্রয়োজন, কিন্তু নীলু একাধারে তুর্যকে জিতিয়ে দিতে গিয়ে বাচ্চার মনের কষ্ট দিয়ে ফেলল। নীলু তার বিবেকের কাছে স্থির। সে চায় তুলতুল তোর বাবাইকেও পাক। তাই সে তার কর্তব্যগুলো যথাযথভাবেই পালন করে নিজেকে নিঃস্ব করে রেখে দিয়ে গেল। যেতে যেতে নীলুর মনের কথাগুলো তার চোখের পানি হয়ে বের হয়ে যাচ্ছে। বরাবরের মতো আজও তোমায় জিতিয়ে দিয়ে গেলাম তুর্য সাহেব। তুমি সব সময় চেয়েছিলে স্যাক্রিফাইসটা যেন আমিই করি। দেখো, কথা কিন্তু রেখেছি। স্যাক্রিফাইস আজও আমিই করে গেলাম, কিন্তু এইবারের স্যাক্রিফাইসটা অনেক বড় ছিল তুর্য সাহেব, অনেক বড়। তোমাকে বড্ড ভালোবাসি যে, তোমাকে কষ্টে রাখি কিভাবে। আমার ডায়েরির শেষ পাতায় তোমার নামটা আজ জীবন রয়ে যাবে। নাইবা হলাম তোমার সাথী, তুমি তো আছো আমার ডায়েরির শেষ পাতায়। গল্পটা শোনার পর কেউ আবার কেঁদে দিয়েন না। আসলে গল্পটা এডিট করে শোনার পর আমারও অনেকটা খারাপ লাগে। তো যাই হোক, সেটা কথা না। কথা হচ্ছে কি যে তোমরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, ওই যে হাতের ডান দিকে বেল বাটন। আরে ভাই, মারো না কেন? কিচ্ছু হবে না, আমি আছি না। মারো না কেন রে ভাই? কিচ্ছু হবে না, আমি কথা দিচ্ছি, কিচ্ছু হবে না। থ্যাংক ইউ। আর তোমাদের কেমন গল্প পছন্দ, মাফিয়া না রোম্যান্টিক নাকি স্যাড, সেটাও অবশ্য কমেন্ট করে জানাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে, কথা হচ্ছে পরবর্তী কোনো গল্পতে।